আজকে যারা আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে অভিহিত করেন, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করেন, তাদের কত পার্সেন্ট লোক বিএনপির শাসনামলটা দেখছেন আমার জানা নাই। যারা আমাদের নতুন প্রজন্ম, আজকে যাদের আন্দোলনের মুখে শেখ হাসিনা স্বৈরাচার হিসেবে ফ্যাসিস্ট হিসেবে দেশ থেকে বাধ্য হয়েছে, সেই জেনজি, এই জেনারেশনটা বিএনপির শাসনামল কিন্তু দেখে নাই। আজকে যে আওয়ামী লীগ স্বৈরাচার হিসেবে রূপান্তরিত হয়েছে, আজকে আওয়ামী লীগ যে স্বৈরাচার হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পাইছে, বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হিসেবে যে শেখ হাসিনার পরিচয়, আওয়ামী লীগের যে পরিচয়, বিগত সরকারের যে পরিচয়, এই পরিচয়টা কিন্তু আওয়ামী লীগের নিজের ধারণকৃত না। এই পরিচয়টা আওয়ামী লীগকে এই পরিচয় নিতে বাধ্য করছে বিএনপি। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরে যখন বিএনপি সরকার গঠন করে, তখন বিরোধী দলের ভূমিকায় ছিল আওয়ামী লীগ। আর ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য 1994 সাল থেকে আওয়ামী লীগ একচেটিয়া রাজপথ দখলে রাখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং বরাবরই আওয়ামী লীগের এই দাবিকে প্রত্যাখ্যান করে যায় বিএনপির শাসনাধীন সরকার। ওই সময়টাতে আওয়ামী লীগ তার সমমনা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকেও সাথে সম্পৃক্ত করে নেয়। এক পর্যায়ে রাজপথ দখলে চলে যায় বিরোধীদের, এবং সরকার আওয়ামী লীগ যেভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা না দেওয়ার নাছোড়বান্দা নীতিতে অটল ছিল, একই অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার না ফিরানোর দৃঢ় সংকল্পে থাকেন। তিনি কোনোভাবেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নাই। সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ একজোট হয়ে তাদের সকল সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করে, এবং তারা তৎকালীন সরকারকে আলটিমেটাম দেয় যে 27শে ডিসেম্বরের মধ্যে সরকার যেন তাদের সকল দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। এরপরেও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বিএনপির তৎকালীন মহাসচিব সহ তাদের একক সিদ্ধান্তে আওয়ামী লীগের এই দাবিকে প্রত্যাখ্যান করা হয়। রাজপথ তখন পুরোপুরি বিরোধী দলের দখলে। প্রতিদিন এরকম মারামারি, হানাহানি, গোলাগুলি চলতেই থাকতো। আমাদের যে নতুন প্রজন্ম, তারা এই ইনফরমেশন গুলো, ইতিহাসটা আসলে জানে না। তাদের চোখের সামনে যে আয়নাটা তারা দেখতে পায়, সে আয়নাটা হচ্ছে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার। এই শব্দগুলা শেখ হাসিনার বেলায় প্রয়োগের আগে, আওয়ামী লীগের বেলায় প্রয়োগের আগে তাদের উচিত বিএনপির রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করা, বিএনপির অতীত ইতিহাস সম্পর্কে পড়াশোনা করা। আমাদের এই জেনারেশন তো বই পুস্তকের দিকে যাইতে রাজি না, এরা পড়াশোনা করতে একদমই অসম্মত। এরা একাডেমিক বিষয়ে এদের মোটেই আগ্রহ নাই। এদের হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে এরা এক্সপার্ট, এরা আন্দোলন সংগ্রামে এক্সপার্ট, এরা প্রেম ভালোবাসায় এক্সপার্ট, এরা অন্য সবকিছুতে এক্সপার্ট, কিন্তু এরা পড়াশোনা করতে রাজি না। তো এই জেনারেশনের সবাইকে আমার অনুরোধ রাখবো, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা ভাই একটু পড়াশোনা করে আসো। তোমরা 1995 সাল, 1988 সাল, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, এই ইতিহাসগুলো একটু জেনে আসো। এবং খালেদা জিয়ার যে সরকার ছিল তৎকালীন সময়ে, সেই সরকার কিভাবে পদত্যাগ করছিল, কিভাবে সেই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, সেই ইতিহাসগুলো তোমরা জেনে আসো। তারপরে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টের যে তকমা, এইগুলা যাকে খুশি তাকে তোমরা দিও। আওয়ামী লীগ বিএনপি থেকে শিখেই কিন্তু এই জিনিসগুলো প্রয়োগ করে আজকে স্বৈরাচার হিসাবে তাদের খেতাব বিশ্বব্যাপী। অথচ যারা তাদেরকে শিখাইলো, যারা তাদের টিচার, তাদের ব্যাপারে কিন্তু তোমরা উদাসীন। তাদের নিয়ে তোমরা একসাথে হয়ে আন্দোলন করতেছ। 1995 সালে একটা বগুড়া 2 আসনে একটা নির্বাচন হয়। এই নির্বাচনে একচেটিয়া সিল মারার ভিডিও সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল, এবং তখন তৎকালীন যে নির্বাচন কমিশনার, সম্ভবত আব্দুল আউয়াল নাম ছিল ওনার, উনি বগুড়ায় নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে সেখান থেকে ধাওয়া খেয়ে উনি ঢাকায় পালিয়ে আসেন। এবং 1996 সালের ফেব্রুয়ারি মাসে, 15 ফেব্রুয়ারি সম্ভবত, সেই সময় যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা একেবারে সেম আওয়ামী প্রসেসের নির্বাচন ছিল। যেভাবে আওয়ামী লীগ 2টা নির্বাচন উঠাই নিছে বিরোধী দল ছাড়া, সেম ভাবে বিএনপি 1996 সালে এরকম একটা নির্বাচন করছিল ফেব্রুয়ারি মাসে। আপনারা যারা ইতিহাস জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে বলবো যে আপনারা একটু ব্যাকে যান, একটু ব্যাক গিয়ার মেরে পিছনের ইতিহাসটা জেনে আসেন, যে কিভাবে শেখ হাসিনা স্বৈরাচার হইল, কিভাবে শেখ হাসিনা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিল, কি কারণে বাতিল করলো।
অনেকে তাকে অনেক জেদি বলে, তার জেদের কারণে রাজনৈতিক এই বেহাল দশা, অনেকেই এই অভিযোগ দেয়, তার দলের নেতা কর্মীরাও এই অভিযোগ দেয়। কিন্তু এই বাস্তবতাটা যেরকম আমরা স্বীকার করতে পারি, সেম ভাবে আমাদেরকে স্বীকার করতে হবে যে শেখ হাসিনা এই শিক্ষাগুলা কাদের থেকে নিছিল। শেখ হাসিনার এই স্বৈরাচার হওয়ার পিছনে দায়ী কারা? 96 সালে যখন বিএনপি ফেব্রুয়ারি মাসে একটা নামকাওয়াস্তে নির্বাচন দেয় আওয়ামী লীগের মতো, পরবর্তীতে আইসা আওয়ামী লীগ সেম ওয়েতে একটা নির্বাচন দিয়ে তারা এই যে এখন স্বৈরাচারের তকমা নিয়ে দেশ ছাড়া। তো সেই নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না, কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। 48টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়, এবং বাকি আসনগুলোতেও নামকাওয়াস্তে কিছু লোককে আওয়ামী লীগ যেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার জন্য নিজের দলের লোকদেরকে বিরোধী মত বানাইয়া স্বতন্ত্র প্রার্থী বানিয়ে নির্বাচন করছে, একই উপায়ে, অর্থাৎ এই উপায়গুলা আওয়ামী লীগ বিএনপি থেকেই শিখছিল। এই উপায়ে বিএনপি তৎকালীন সময় ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটা, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, তারা সেই নির্বাচন কিন্তু উঠে নিছিল, এবং সেই নির্বাচনে সম্ভবত 297টা আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পাইছিল বিএনপি, এবং পরবর্তীতে বিএনপি সরকার গঠন করে। আর এই সরকার গঠনের পরেই তো সারা দেশে বিদ্রোহ শুরু হয়। আওয়ামী লীগ সহ সমমনা যে অন্যান্য দলগুলা, তারা সবাই রাজপথে নামে। সেই রাজপথের ব্যাপক আন্দোলনের ফলে বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মার্চ মাসে এসে বিচারপতি হাবিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হয়। এই যে 95, 93, 94, 95, 96 এর যে ইতিহাস, এই ইতিহাসটা না জানার কারণে অনেকে শুধুমাত্র এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে দায়ী করে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই 2 নম্বরের নির্বাচন, এই রাতের ভোট নিয়ে আওয়ামী লীগকে দায়ী করে। অথচ 96 এর নির্বাচনে 150 জন লোক, এই নির্বাচন উপলক্ষে 150 জন লোক মারা গেছিল। শুধুমাত্র নির্বাচনের দিনই 12 জন লোক মারা গেছে। ওই নির্বাচন সারা বিশ্বব্যাপী বিতর্কিত ছিল। পরবর্তীতে বিএনপির বর্তমান যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি একটা বক্তব্যে এটা স্বীকার করে নিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটা বিএনপি সরকার করছিল, এই নির্বাচনটা কোনো নির্বাচন ছিল না। সুতরাং এই যে স্বীকারোক্তিগুলা, এই যে সত্যতাগুলা, নিউ ইয়র্ক টাইমসে সেই সময়কালে বিএনপির এই নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করছিল। তারা বলছিল মাত্র 10% ভোট কাস্ট হয়েছে। তাও সেখানে অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে, সিল মারার ভিডিও, নিজেদের ব্যালটে নিজেরা সিল মারছে। রাতের ভোট, দিনের ভোট, এই যে এই বিষয়গুলা, এই টার্মস গুলা, এগুলা কিন্তু বিএনপির সৃষ্টি। এই বিএনপি থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ এগুলা প্রয়োগ করছে। অতএব আওয়ামী লীগ স্বৈরাচার বলতেই পারি এটা আমরা, কারণ আওয়ামী লীগের আচরণে স্বৈরাচারী মনোভাব ছিল, আওয়ামী লীগের আচরণে স্বৈরাচারী ব্যবস্থা ছিল। কিন্তু এই ব্যবস্থাগুলো আওয়ামী লীগকে কারা দিছে? এই ভোটারবিহীন নির্বাচন, এই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, এই নির্বাচনের শিক্ষাগুলো আওয়ামী লীগকে দিছে বিএনপি। অতএব আওয়ামী লীগকে যখন আমরা স্বৈরাচার বলবো, তখন এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের বিকল্প যদি আমরা বিএনপিকে ক্ষমতা দেই, তো বিএনপি তো আরো বড় স্বৈরাচার। বিএনপি তো এই দেশে স্বৈরাচারী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করছে, আর বিএনপি থেকে শিখে আওয়ামী লীগ সেটা প্রয়োগ করছে। এক সময় এই বিএনপি জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করে আওয়ামী লীগকে নাজেহাল করে দিছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। পরবর্তীতে তারা যখন আবার ক্ষমতায় আসলো, তখন তারা আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল। তখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তারা আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দিল। আবার বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নামলো। এই যে বড় দুইটা রাজনৈতিক দল, এরা যে যখন ক্ষমতা পায়, এদের চেয়ারটা হচ্ছে সুপার গ্লুর মতো, মানে এমন ভাবে এঁটে থাকে, মানে পাছার কাপড় ছিঁড়ে যাবে কিন্তু চেয়ারটাও ছাড়বে না। এই রাজনৈতিক সংস্কৃতির কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, আজকে বাংলাদেশের এই অরাজকতা। যে যখন ক্ষমতা পায়, ক্ষমতা এত মধু, ক্ষমতা কেউ ছাড়তে চায় না। এমনিতে সবাই বলে যে জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতায় আসবো না, অথচ জনগণের থোড়া কেয়ার, জনগণ কারা, সত্যিকার অর্থে জনগণ কারা, এটাই মানুষ জানে না। এই জনগণবিহীন, এই ভোটারবিহীন নির্বাচন, এই বড় দুই দলই কিন্তু রিপিটেডলি এই কাজটা করে গেছে। অতএব আওয়ামী লীগ যেরকম স্বৈরাচার, বিএনপিও সমানভাবে স্বৈরাচার। আজকে বিএনপির নেতা কর্মীরা হাসিনাকে স্বৈরাচার বলে, অথচ তারা তাদের অতীত ইতিহাস জানে না। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের রাজনৈতিক ইতিহাসটা একটু ভালোভাবে অবজারভেশন করেন, একটু ভালোভাবে পড়াশোনা করেন, ইতিহাসটা একটু জেনে আসেন যে কি নির্বাচন আপনারা দিছিলেন, কি পদ্ধতিটা আপনাদের শাসন ব্যবস্থায় ছিল,
কতগুলা দুর্নীতির ইতিহাস ছিল আপনাদের, আপনারা পর পর কতবার চ্যাম্পিয়ন হয়েছেন আপনাদের ক্ষমতার কালে। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রেখে তারপরে শেখ হাসিনার স্বৈরাচার বললেন। আজকে যখন বিএনপির নেতৃবৃন্দ একচেটিয়া ভাবে শেখ হাসিনার দুর্নাম করে যাচ্ছে, শেখ হাসিনাকে খুনি, শেখ হাসিনাকে স্বৈরাচার, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে যে তকমা তারা দিয়ে যাচ্ছে, অথচ তারা তাদের ইতিহাসটাই মনে রাখতে পারে নাই। তাদের যে 96 নির্বাচন, এই নির্বাচনের 10টা আসনের ফলাফল ঢাকায় পৌঁছাইতে পারে নাই। রাস্তায় রাস্তায় গোলযোগ, রাস্তায় রাস্তায় খুন, রাস্তায় রাস্তায় অগ্নিসংযোগ, রাস্তায় রাস্তায় মারামারি, হানাহানি, কি একটা পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল, এই ইতিহাসটা তাদের মনে নাই। আজকে তারা সেটা মনে না রেখেই তারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলে, শেখ হাসিনাকে রাতের ভোট দিনের ভোট রাতে করে, তারপরে কত অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। এখন দেখেন এই যে সরকার ব্যবস্থাটা, এই যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা যে সংস্কারের কথাটা বলতেছে, তারা তো এই বিএনপি আওয়ামী লীগের 2টা নির্বাচন তাদের মাথায় আছে, বিএনপি আওয়ামী লীগ 2টা দলের ইতিহাস তাদের মাথায় আছে। এখন নির্বাচনী সংস্কারটা যদি না করে তাইলে বাংলাদেশে আর কখনো কোনো সংস্কার হবে না। নির্বাচনী সংস্কারটা অত্যন্ত জরুরি। মানুষ যেন মানুষের সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে, এই কালচারটা প্রতিষ্ঠা হওয়া এখন খুবই জরুরি। সুতরাং নির্বাচনী সংস্কার এবং সঠিকভাবে নির্বাচন পদ্ধতি প্রণয়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান করে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা আশা করতে পারি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, একটা সঠিক নির্বাচন যদি এদেশে হয় এবং যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের মধ্যে যদি জবাবদিহিতাটা থাকে, তারা যদি এটা মনে করে যে আমি খারাপ করলে আগামীবার আমাকে মানুষ ভোট দিবে না, এবং এই ভোট না দেওয়ার আশঙ্কাটা যদি তাদের মধ্যে থাকে, তাইলেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এই ছাড়া যত যাই করবেন, যেই ক্ষমতায় আসবে সেই চেয়ার দখল করে রাখতে চেষ্টা করবে। অতএব সংস্কারটাও আসলেই জরুরি, অত্যন্ত জরুরি এদেশে সংস্কার। নির্বাচন সংস্কার সহ অন্যান্য যতগুলা বিষয়ে এই যাবৎ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা বিষয়ের উপরে সংস্কার ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচনী পদ্ধতিটার যদি সঠিক সংস্কার হয়, নির্বাচনটা যদি সঠিকভাবে পরিচালিত হয়, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, জনগণের ম্যান্ডেটে, জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় আসে, তার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটাও নিশ্চিত করা লাগবে। জনগণের কাছে জবাবদিহিতা যদি নিশ্চিত থাকে, তাইলে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যেই দলই হোক। অতএব যারা পুরাতন ক্ষমতার চর্চাকারী, যারা ক্ষমতায় পূর্বে ছিলেন, বিএনপি আওয়ামী লীগ 2 দলেরই কিন্তু গায়ে গন্ধ, এবং এত বেশি গন্ধ একচেটিয়া শেখ হাসিনাকে স্বৈরাচার বললেন না। আপনাদের ইতিহাসটাও একটু ঘেটে দেখেন। আপনারা ক্ষমতায় আসার পরে আপনাদের আমলনামাটা সেই দিনের পত্রিকাগুলো তো এখন অনলাইনে আছে, তাই না? একটু গুগল সার্চ করে বিএনপির ভাইয়েরা আপনারা একটু পড়াশোনা করেন যে আপনাদের আমলনামাটা কত ভালো, আপনারা তসবিহ তাহলিল কোথায় দিতেন, এটা একটু ঘেটে দেখেন। আওয়ামী লীগকে শুধু পচায়েন না, আওয়ামী লীগকে একচেটিয়া বললেন না স্বৈরাচার, আপনারাও স্বৈরাচার। বিএনপি আওয়ামী লীগ একই পলিসির রাজনীতি করে, বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া একই রকম। অতএব বিএনপিও যদি এখন ক্ষমতায় আসে, আমার মনে হয় যে সে অতীতটাই তারা চর্চা করবে। যদিও বর্তমানে যে বিএনপির তারেক রহমান সাহেব, উনি হয়তোবা অনেক কিছু শিখছেন, উনি এখন অনেক ম্যাচিউরড, অনেক কিছু ওনার কথাবার্তার ধরন বা অনেক কিছু মনে হয় যে একটা সংস্কার তাদের মধ্যে আসছে। এখন আদৌ এটা সংস্কার না ক্ষমতা যাওয়ার ফন্দি, এটা তো আমরা বলতে পারি না। সত্যিকার অর্থে যদি তাদের মধ্যে সংস্কার আসে, তাইলে ওয়েল ডান, তাইলে আশা করা যায় যে হয়তোবা তাদেরকে জনগণ আরেকটা সুযোগ দিলেও দিতে পারে, যদিও এটার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ এই আগস্ট জুলাই বিপ্লবের পরে মানুষের মধ্যে যে সচেতনতা আসছে, এই সচেতনতার কারণে, এই সচেতনতা মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভালো এবং মন্দ এই দুইটার পার্থক্য বুঝতে পারে। যতই চিল্লাইবেন, যতই শেখ হাসিনাকে গালি দিবেন আর নিজেদেরকে হাজী সাহেব প্রমাণ করবেন, মানুষ কিন্তু ইতিহাস ভুলে যায় নাই। যারা আসলে ভোটার, যারা জেনজি, এরা তো ভোটারই না, এদের তো ভোটই নেই। হ্যাঁ, এরা পারবে রাজপথ গরম রাখতে, এরা তো ভোট দিতে পারবে না। এখন যারা ভোটার, তারা তো ইতিহাস জানে, ভোটার ইতিহাস জানে। তো ভোটের ইতিহাস যারা জানে, তারা সেটা মাথায় রেখেই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবে। আর ভোটাধিকার প্রয়োগের সুযোগ যদি আসে, ওই যে বললাম জবাবদিহিতার জায়গাটা যদি নিশ্চিত করা যায়, তাইলে আশা করা যায় যে আগামীতে আর কোন সরকার স্বৈরাচারী ব্যবস্থায় কায়েম করতে পারবে না। Like, comment, and subscribe.